শুভ সকাল। আশা করি যে যেখানে আছো নিরাপদে আছো, সুস্থ আছো। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি PH 1229 ক্লাসে। তোমরা জানো যে আমরা একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আর সেজন্য আমি এই পেজটা সবসময় রাখার চেষ্টা করি। I suggest you better follow these precautions. আমরা ডিফ্রাকশন পড়ছিলাম এবং তার মধ্যে তোমরা জানো যে গতদিনে আমরা ডিফ্রাকশন গ্রেটিং নিয়ে আলোচনা করেছি। তো তোমরা দেখেছো যে এই ডিফ্রাকশনের ক্ষেত্রে আমরা যদি এই যে ডি সাইন থিটা এম ইকুয়াল টু এম ল্যামডা বলি তাহলে এইগুলো রিপ্রেজেন্ট করে আমাদের প্রিন্সিপাল ম্যাক্সিমা গুলো। কাজেই আমাদের যদি মনে করো পলিক্রোমেটিক লাইট থাকে তাহলে ফর ইনস্ট্যান্স সেইখান থেকে আমাদের এইখানে ডিসপারশন হবে এবং আমরা এই যে ইন্ডিভিজুয়াল ওয়েভলেন্থ গুলো সেখান থেকে আমরা নিরূপণ করতে পারি বেসড অন দিস ইকুয়েশন। তো তোমরা যদি নাকি এই যে ইকুয়েশন 27 কে ডিফারেন্সিয়েট করো তাহলে তোমরা দেখতে পাবা যে আমরা যদি স্মল এলিমেন্টাল চেঞ্জ নিই তাহলে এই ডিফ্রাক্টিং অ্যাঙ্গেলের যে সামান্য পরিবর্তন ডেল্টা থিটা বাই ডেল্টা ল্যামডা দ্যাট উইল গিভ ইউ এম বাই ডি কস থিটা। এখন যদি নাকি আমাদের এই থিটা স্মল হয়, যদি নাকি আমাদের এই থিটা স্মল হয় তাহলে আমরা এই অংশটাই কস থিটাকে অ্যাপ্রক্সিমেট করতে পারি টু 1 অ্যান্ড ইন দ্যাট কেস তোমরা জানো যে কোনো একটা পার্টিকুলার অর্ডারের জন্য এম এবং ডি হলো আমাদের গ্রেটিং এলিমেন্ট, যেখানে তোমরা জানো যে এই যে ইস অ্যাপারচারের যে উইডথ এবং তোমার অ্যাপারচার টু অ্যাপারচার যেই ডিসটেন্স সেই দুটোর অ্যাডিশনই হলো আমাদের ডি। ইন আদার ওয়ার্ডস ডি হলো আমাদের স্লিট সেপারেশন। তো তোমরা জানো যে কোনো একটা পার্টিকুলার অর্ডারের জন্য এম বাই ডি হলো আমাদের কি এইখানে আমরা কনস্ট্যান্ট দেখতে পাবো। তার মানে আমরা সেই ক্ষেত্রে দেখবো কোনো একটা পার্টিকুলার অর্ডারের জন্য আমাদের এই যে ইকুয়াল ডিসপারশন হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ। তার মানে এই ডেল্টা থিটা ইজ প্রপোর্শনাল টু ডেল্টা ল্যামডা। হাউভার যদি নাকি আমাদের এই cos থিটা বড় হয়, যদি নাকি আমাদের cos থিটা বড় হয় মানে থিটার মান নট কি নট ইকুয়াল টু আই মিন নট ক্লোজ টু জিরো, তার মানে ইফ ইট ইজ নট স্মল ইন দ্যাট কেস আমরা দেখতে পাই যে এই রেড এন্ডে আমাদের ডিসপারশনটা বেশি হয়। এইখানে আমি একটু কথা তোমাদেরকে বলে রাখতে চাই, সেটা হলো যে তোমরা যখন ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট করবা তখন দেখবা যে ওইখানে আমরা পার্টিকুলারলি সোডিয়াম লাইটের জন্য সোডিয়াম লাইটের ওয়েভলেন্থ আমরা নিরূপণ করার চেষ্টা করি এই ডিফ্রাকশন গ্রেটিং দিয়ে। এবং তোমরা জানো যে সোডিয়াম লাইটের জন্য কি সোডিয়াম যেহেতু অ্যালকালি মেটাল কাজেই এটার কি ডাবল ডাবল লাইন আছে, ডাবল লাইন আছে যেটাকে আমরা সোডিয়াম ডাবলেট বলি। একটা হলো তোমাদের 5890 অ্যাংস্ট্রম আর একটা কত 5896 অ্যাংস্ট্রম। তো আমরা চেষ্টা করি এই লাইন দুটোকে সেপারেট করার জন্য বা এই লাইন দুটোকে আইডেন্টিফাই করার জন্য এবং তাদের ওয়েভলেন্থ নির্ণয় করার জন্য। তো তোমরা জানো যে এই যে আমরা যে ইকুয়েশনটা ডেভেলপ করেছি ইকুয়েশন 27 ডি সাইন থিটা এম ইকুয়াল টু এম ল্যামডা, তার মানে হলো যে এইখানে অবশ্যই দ্যাট ইজ পলিক্রোমেটিক লাইট বিকজ সোডিয়াম লাইট ইজ নট মনোক্রোমেটিক, এখানে দুটো লাইন ইনভলভ আছে। তাহলে সেই লাইন দুটোকে কোনো একটা পার্টিকুলার লাইনের জন্য যদি আমরা সে ধরো ফার্স্ট অর্ডার এম ইকুয়াল টু 1 অথবা সেকেন্ড অর্ডার এম ইকুয়াল টু 2 আমরা কনসিডার করি, তাহলে ইন দ্যাট কেস আমরা দেখতে পাবো কোনো একটা ডিফ্রাক্টিং অ্যাঙ্গেলের জন্য এই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে এবং যেখানে আমরা লাইনটা দেখতে পাবো সেখান থেকে আমরা এই ল্যামডাটাকে কি এই ল্যামডাটাকে আমরা নিরূপণ করতে পারি। তো আমাদের যেহেতু দুটো লাইন আছে কাজেই এই একটা একটা করে লাইন আমরা সেখান থেকে কি আইসোলেট করতে পারি বা সেপারেট করতে পারি বা আমরা এখান থেকে ডিটারমাইন করতে পারি। তো তোমরা যদি নাকি এখানে আমরা স্কেচিং একটা দেখিয়েছি, সে ধরো এখানে যদি আমাদের একটা ডিফ্রাকশন গ্রেটিং থাকে, এখানে একটা লেন্স কনভার্জিং লেন্স L1 থাকে, যেটা নাকি আমাদের কি এইখানে একটা স্লিট তোমরা দেখতে পাচ্ছ, স্লিটটা থাকবে আমাদের কোথায় এই কনভার্জিং লেন্সের ফোকাল প্লেনে।
এবং এইদিকে আমাদের আরেকটা কনভার্জিং লেন্স L2 তোমরা দেখতে পাচ্ছ, যার ফোকাল প্লেনে থাকবে আমাদের স্ক্রিন বা সে ধরো আইপিস বা আমাদের চোখ। ইন জেনারেল আমরা এই কাজগুলো করি ল্যাবরেটরিতে যখন করি, সেখানে আমরা একটা স্পেকট্রোমিটার ব্যবহার করি। এটা একটা সিম্পলিফাইড পিকচার তোমরা দেখতে পাচ্ছ। তো সেখানে সাধারণত একটা স্পেকট্রোমিটার ইউজ করা হয়, যেখানে স্পেকট্রোমিটারে কি কলিমেটারটা এই স্লিট থেকে যে আলো আসে সেটাকে কি প্যারালাল রে অফ লাইট এটা করে এই কলিমেটার, এবং আমাদের টেলিস্কোপ এই এই জায়গাটায় সেই কাজটা করে। তার মানে হলো যে এই যে এই L2 কে আমরা রিপ্লেস করি উইথ টেলিস্কোপ, এবং L1 কে আমরা রিপ্লেস করি কলিমেটার দিয়ে। আর সাধারণত প্রিজম টেবিলের উপরে আমরা এই গ্রেটিংটাকে রাখি। তো যদি নাকি আমরা এরকম একটা স্লিট এখানে রাখি এবং দেন আমরা ডিফ্রাকশন গ্রেটিং দিয়ে যদি আমরা সে ধরো এখানে একটা পলিক্রোমেটিক লাইট ফর ইনস্ট্যান্স আমরা হোয়াইট লাইট চিনি। তো যদি নাকি তোমরা সাদা আলো ব্যবহার করো, হোয়াইট লাইট ব্যবহার করো, ইন দ্যাট কেস তোমরা দেখতে পাবা যে এরকম এই যে সেন্টারে তো আমাদের কি লাইনগুলো ডিসোসিয়েট হবে না, তার মানে সেন্টারটাকে তোমরা হোয়াইটই দেখবা, এবং তারপরে তোমরা এইখানে এই কালার স্পেকট্রাম তোমরা দেখতে পাবা, এবং ইন্ডিভিজুয়াল কালারকে তোমরা আইডেন্টিফাই করতে পারো বা সেটার ওয়েভলেন্থ তোমরা মেজার করতে পারো বেসড অন দিস ইকুয়েশন। এখন আমরা আসি রিজলভিং পাওয়ার অফ এ গ্রেটিং। আচ্ছা, তার আগে আমার মনে হয় গত ক্লাসে আমরা কোনো কোশ্চেন নিইনি। তোমাদের কি কোনো প্রবলেম ছিল আগের ক্লাসে, বা সোফার আমরা যা তোমাদেরকে এখানে ইনস্ট্রাকশন দিয়েছি? না স্যার। আচ্ছা, তাহলে আমরা এখানে রিজলভিং পাওয়ার ডিফাইন করতে পারি আর ইকুয়াল টু ল্যামডা বাই ডেল্টা ল্যামডা। দিস ইজ ডিফাইন। তো মজার ব্যাপার হলো এই যে ইকুয়েশন 29, এই যে ইকুয়েশন 29 অনেক স্টুডেন্টই দে মেমোরাইজ দিস থিং। আসলে এইটা দিয়ে ঠিক বোঝা যায় না যে হোয়াট ইজ রিজলভিং পাওয়ার অফ গেটিং। হোয়াট এভার ইট মে বি, রিজলভিং পাওয়ার মিনস হলো যে যে কোনো একটা ইনস্ট্রুমেন্টের অ্যাবিলিটি টু হোয়াট অ্যাবিলিটি টু রিজলভ সামথিং। তো যখন নাকি আমরা রিজলভিং পাওয়ার অফ এ গ্রেটিং বলি, তার মানে হলো যে আমরা এইটা মিন করি যে এই গ্রেটিংটার অ্যাবিলিটি, যে যদি দুটো নিয়ার বাই লাইন থাকে তাহলে সেই স্পেক্ট্রাল লাইন দুটোকে সে সেপারেট করতে পারে কিনা, বা কতটা সে করতে পারে, সেইটাই রিপ্রেজেন্ট করে আমাদের এই রিজলভিং পাওয়ার দিয়ে। তো এই যে এই ইকুয়েশন থেকে যেমন মনে করো, ইফ উই টক অ্যাবাউট সোডিয়াম লাইট, যেখানে তোমরা অলরেডি জানো যে সোডিয়াম ডাবলেটের দুটো ওয়েভলেন্থ আছে, ফর ইনস্ট্যান্স 5890 অ্যাংস্ট্রম এবং 5896 অ্যাংস্ট্রম। তো এই যদি তুমি এভারেজ করো ল্যামডা, তাহলে কত 5893 অ্যাংস্ট্রম হয়। এন্ড ডেল্টা ল্যামডা কত? ডেল্টা ল্যামডা হলো তোমার 6 অ্যাংস্ট্রম ফর ইনস্ট্যান্স, তাই না? বা তুমি 5800 ফরগেট অ্যাবাউট 5890 বা 93 6000 তুমি ধরো, তাহলে এইখানে তোমার কত 6, তার মানে কত আর ইকুয়াল টু 1000 ফর ইনস্ট্যান্স। এটা হলো আমার রিজলভিং পাওয়ার, তাই না? তো এটা দিয়ে কি বোঝা যায় যে এইটা হলো প্রপার্টি অফ সাম গ্রেটিং। এইটা মনে হয় যে ও এইটা উই আর টকিং অ্যাবাউট সোডিয়াম লাইট, তো এখানে সোডিয়াম লাইটের ওয়েভলেন্থ আমরা জানি, তাহলে রিজলভিং পাওয়ার বেসড অন ওই যে যে দুটো লাইন নিয়ে আমরা কথা বলছি তারা। মোটেও তা নয়। আমরা একটু সেটা দেখি যে এই কিভাবে উই ডু আন্ডারস্ট্যান্ড ইট ইজ ভেরি মাচ রিলেটেড টু দি গ্রেটিং, এবং আসলে এইটা এই গ্রেটিং এরই অ্যাবিলিটি। তো সেটা বোঝার জন্য আমাদের এই যে রেলি ক্রাইটেরিয়া একটু বুঝতে হবে। সেটা হলো যে আমরা এখানে একটা স্কেচিং তোমাদেরকে দেখিয়েছি। তো যদি নাকি এমনটা ঘটে দেখছো যে এখানে দুটো নিয়ার বাই লাইন দেখা যাচ্ছে, তাই না? দুটো নিয়ার বাই লাইন দেখা যাচ্ছে, একটা হলো কত, একটা হলো ল্যামডা ওয়েভলেন্থের, আর একটা হলো ল্যামডা প্লাস ডি ল্যামডা ওয়েভলেন্থের। তো রেলি ক্রাইটেরিয়াটা হলো এইরকম যে এই যে ল্যামডার যে লাইনটা তোমরা দেখছো, এই লাইনটা এন্ড হচ্ছে কোথায়? এইখানে, তাই না? এইখানে হলো আমার মিনিমাম, এইটা হলো আমার ম্যাক্সিমাম, আর এইটা হলো মিনিমাম। যদি নাকি ফর সাম অর্ডার, সে ধরো এম এ অর্ডার আমরা কনসিডার করি, ইন দ্যাট কেস তাহলে দেখো এই যে যেখানে আমার এই প্রথম লাইনটার মিনিমাম হবে, ঠিক সেই জায়গাটায় যদি আমার দ্বিতীয় লাইনটার ম্যাক্সিমাম হয়, আই রিপিট, যে জায়গাটায় আমার এই প্রথম লাইনটার মিনিমাম হবে, দেখতে পাচ্ছ এইখানে এই যে মিনিমাম, ঠিক
সেই জায়গাটা যদি আমার দ্বিতীয় লাইনের ম্যাক্সিমাম যদি হয়, যেমন এইটা দেখতে পাচ্ছ ল্যামডা প্লাস ডি ল্যামডার ম্যাক্সিমাম হলো এই জায়গায়, তাহলে আমরা বলতে পারি দি লাইনস আর জাস্ট বিন সেপারেটেড। যদি এরকম হয় তাহলে আমরা বলতে পারি দে আর জাস্ট সেপারেটেড। এটা বুঝেছো তোমরা? স্যার বুঝি নাই। আমি বলার চেষ্টা করছি, এই যে লাইনটা দেখছো এখানে যে আমরা দেখিছি এইটা তো ওভার সিম্পলিফাইড। কারণ হলো যে আমরা চোখে যে ভিজুয়াল যে ইফেক্টটা আমরা দেখি সেটা কি, আমরা তো গোটা জিনিসটা দেখতে পাই না। আমাদের চোখে যতটা কমফোর্টেবল ততটা আমরা বুঝতে পারি, তো এইটা ওভার সিম্পলিফাইড। এখানে আমরা লাইনগুলো দেখতে পাচ্ছি, তার মানে মিডল অফ দ্য লাইন আমরা কনসিডার করি, দ্যাট ইজ দি লাইন। যদিও এই লাইনের কি একটা ফাইনাইট উইডথ আছে, তাই না, একটা উইডথ আছে, মানে হলো একটা স্প্রেডিং আছে। তো সেই স্প্রেডিংটা যখন আমরা প্লট করি, এখানে ধরো যে এইখানে আমরা প্লট করেছি, তো এই যে লাইনটা এইখানে, তুমি এই যে লাইন বলে একটা সিঙ্গেল লাইন তোমার দেখার কথা ছিল, তাই না? তার মানে এই এক জায়গাটায় লাইনটা দেখার কথা ছিল, কিন্তু আসলে তো তা হয় না। এক জায়গায় হলো ম্যাক্সিমাম দেখতে পাও, এক জায়গায় হলো ম্যাক্সিমাম ইন্টেন্সিটি থাকে, এবং এই ম্যাক্সিমামের দুপাশে কি থাকে, ধীরে ধীরে এই ইন্টেন্সিটিটা ডিমিনিশ হতে থাকে, হতে হতে এইটা একদম ডিম হয়ে যায়। তো আমরা সেই জায়গাটাই বলছি যে এইটা যদি নাকি আমার ম্যাক্সিমাম হয়, এইটা যদি আমার পিক হয়, এটা যদি আমার ম্যাক্সিমাম হয়, তাহলে এই যে জায়গাটা দেখছো এইখানে, এইটা হলো আমার মিনিমাম, তাই না? এই জায়গাটা হলো মিনিমাম। তার মানে এইটা যদি আমরা ব্রাইট দেখি, এই জায়গাটা যদি আমরা ব্রাইট দেখি, তাহলে এই জায়গাটায় আমরা ডার্ক দেখব। তো ঠিক যেই জায়গাটা আমরা ডার্ক দেখব, ঠিক সেই জায়গাটা যদি আমরা আরেকটা লাইনের ম্যাক্সিমাম দেখতে পাই, সেই জায়গাটায় যদি আমরা আরেকটা লাইনের ম্যাক্সিমাম দেখতে পাই, তার মানে এই যে এই যে লাইনের যে মিনিমাম জায়গাটা, এই জায়গাটা যদি আমরা আরেকটা লাইন দেখতে পেতাম, তাহলে আমরা বলতে পারতাম দিস লাইন আর জাস্ট বিন সেপারেটেড। বিকজ এই জায়গাটা যে আমরা লাইনটা দেখছি, এটারও তো একটা স্প্রেডিং আছে। তো এইটার স্প্রেডিং হলো এখানে যদি আমার ম্যাক্সিমাম হয়, তাহলে দুই পাশে ধীরে ধীরে কমতে থাকবে, এবং এটার মিনিমাম সামহার মেবি এইখানে হয়তো তার মিনিমাম হবে। এবার ক্লিয়ার? তো যদি নাকি এরকম ঘটে, তাহলে আমরা বলতে পারি যে দে আর জাস্ট বিন সেপারেটেড। এখন কথা হলো এই যে দুটো লাইন নিয়ে আমরা কথা বললাম, এই লাইন দুটোর তাহলে আমরা ম্যাথমেটিক্যাল যে আমাদের কনসেপ্ট সেটা হলো যে আমাদের ম্যাক্সিমামের কন্ডিশনটা কি? ম্যাক্সিমামের কন্ডিশন হলো আমাদের ডি সাইন থিটা ইকুয়াল টু কি হবে? ইন্টিগ্রাল মাল্টিপল অফ দ্যাট ওয়েভ লেন্থ। তাহলে সেই ওয়েভ লেন্থটা কত? ওয়েভ লেন্থটা হলো ল্যামডা প্লাস ডেল্টা ল্যামডা। আমরা উই আর টকিং অ্যাবাউট দি সেকেন্ড লাইন, বিকজ উই আর টকিং অ্যাবাউট এইটা ম্যাক্সিমাম কোথায়, এটা ম্যাক্সিমাম হলো প্রথমটা মিনিমামের জায়গায়। তাহলে এইটা যদি আমার ডিফ্রাক্টিং অ্যাঙ্গেল এখানে হয়, তাহলে তার ওয়েভ লেন্থটা কত? ল্যামডা প্লাস ডি ল্যামডা। তো তাই যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের ডি সাইন থিটা ইকুয়াল টু কি হবে? এম ল্যামডা প্লাস ডি ল্যামডা, বিকজ দিস ইজ আওয়ার ওয়েভ লেন্থ। এখন কথা হলো এই একই ডিফ্রাক্টিং অ্যাঙ্গেল থিটাতে আমাদের এই ল্যামডার জন্য এটা কিন্তু এখানে মিনিমাম ছিল আমাদের। তো সেই মিনিমাম কন্ডিশনটা কি, যে ডি সাইন থিটা ইকুয়াল টু এম ল্যামডা প্লাস ল্যামডা বাই এন, যেটা তোমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা এ নিয়ে আলোচনা করেছি বিশদে, তোমরা জানো যে এই ডি সাইন থিটা ইকুয়াল টু এম ল্যামডা প্লাস ল্যামডা বাই এন, এইখানে এসে আমরা এই মিনিমামটা পাবো। তো তাই যদি হয়, তাহলে এখন আমাদের হাতে কি আছে? ইকুয়েশন 30 এন্ড ইকুয়েশন 31। তাহলে এখন দেখো এই যে 30 আর 31 এর লেফট সাইডে কি আছে? একই জিনিস আছে, কি সেটা? ডি সাইন থিটা। তাহলে লেফট সাইড যদি একই জিনিস হয়, তাহলে রাইট সাইড কি হবে? রাইট সাইড উইল গিভ ইউ দি সেম থিং, তাই না? তার মানে কি এম ল্যামডা প্লাস ডেল্টা ল্যামডা ইকুয়াল টু হবে এম ল্যামডা প্লাস ল্যামডা বাই এন। তো এখান থেকে তোমরা দেখছো এই এম ল্যামডা বোথ সাইডে আছে, তাহলে ইউ ক্যান এলিমিনেট দিস টার্ম। এম ল্যামডা ক্যান বি এলিমিনেটেড ফ্রম দিস টু টার্মস। তাহলে আর কি থাকে? এম ডেল্টা ল্যামডা ইকুয়াল টু ল্যামডা বাই এন। তাহলে এখান থেকে দেখো আমরা যদি ল্যামডা বাই ডেল্টা ল্যামডা করি, তাহলে কি হয়? ল্যামডা বাই ডেল্টা ল্যামডা ইকুয়াল টু কি পাই আমরা? ল্যামডা বাই ডেল্টা ল্যামডা ইকুয়াল টু পাই এম এন। তো তোমরা অলরেডি জানো এই ল্যামডা বাই ডেল্টা ল্যামডা আমরা এখানে ডিফাইন করেছি কি? ল্যামডা বাই ডেল্টা ল্যামডা হলো আমাদের রিজলভিং পাওয়ার অফ দিস গ্রেটিং। তাহলে এখন দেখো, নাও ইউ ডু আন্ডারস্ট্যান্ড যে আর ইকুয়াল টু হোয়াট? আর ইকুয়াল টু হলো আমাদের এম এন, যেখানে এমটা কি? এমটা হলো আমাদের অর্ডার অফ দি স্পেকট্রাম।
এম হলো আমাদের কি, এম হলো আমাদের অর্ডার অফ দি স্পেকট্রাম, আর এন কি, এম হলো নাম্বার অফ লাইন্স অফ দি কি, নাম্বার অফ লাইন্স অফ দি ডিফ্রাকশন গ্রেটিং। তাহলে এই দুটো জিনিসই দেখো ডিপেন্ডস অন হোয়াট, ডিপেন্ডস অন দি গ্রেটিং, মানে ডিফ্রাকশন গ্রেটিং। তাই যদি হয় তার মানে এই রিজলভিং পাওয়ার ডিপেন্ডস অন হোয়াট, রিজলভিং পাওয়ার ডিপেন্ডস অন দি গ্রেটিং। তার মানে হলো এই রিজলভিং পাওয়ার ইজ দি প্রপার্টি অফ হোয়াট, প্রপার্টি অফ ডিফ্রাকশন গ্রেটিং। এখন কথা হলো ইট মে সিম টু ইউ যে এই আমাদের এ সে ধরো এন, ফর ইনস্ট্যান্স এন, এটা কি নাম্বার অফ লাইন্স অফ হোয়াট, ডিফ্রাকশন গ্রেটিং, আর এমটা কি অর্ডার। তো মনে করো কোনো একটা পার্টিকুলার অর্ডারে যদি আমরা রিজলভিং পাওয়ার কনসিডার করি, তাহলে আমাদের তোমাদের মনে হতে পারে যে আই ক্যান ইনক্রিজ দি এন অ্যাজ মাচ অ্যাজ পসিবল, এবং আমরা এই রিজলভিং পাওয়ার যতটা খুশি ততটা বাড়িয়ে নিতে পারবো। ইজ দ্যাট ট্রু? কি মনে হয় তোমাদের? পারবো না মনে হয়। কি বাড়াতে পারবো? যতটা খুশি ততটা বাড়াতে পারবো এন? স্যার পারবো না মনে হচ্ছে। দেখো মজার ব্যাপার হলো যে তোমরা অলরেডি দেখেছো যে প্রথম কথা হলো যে এই এন, এই এন মানে তুমি যদি এত বড় একটা ডিফ্রাকশন গেটিং পাও না তা কিন্তু নয়। এই এন মানে হলো যে যতটা অঞ্চল ডিফ্রাকশন গেটিং এর যতটা অঞ্চল উইল বি কাভার্ড বাই দি লাইট, তার মানে এই যে ইনসিডেন্ট লাইট যতটা কাভার করে ওই ততটুকুই হলো আসলে এই এন। কাজে তুমি যদি বিশাল একটা গ্রেটিং করে নাও আর এতে বলো যে এইখানে আমার মিলিয়নস অফ লাইন্স আছে, তাহলে দ্যাট ইজ নট ইওর এন। এটা হলো প্রথম কথা। এবার দ্বিতীয় কথা হলো যে যেই অংশটা তুমি কাভার করছো এই যে লাইট দিয়ে, সেই এনটা তুমি চাইলেই এই এন যতটা খুশি ততটা বাড়াতে পারো না। সে ধরো যদি বাড়াতে পারতেও তাহলে আরেকটা মুশকিল দাঁড়াতো, সেটা হলো যে এই যে এম, বিকজ তোমরা অলরেডি জানো যে এই এন ডিপেন্ডস অন হোয়াট, এই এন ডিপেন্ড করে যে তোমার একটা গ্রেটিং আছে, তোমার একটা সে ধরো গ্রেটিং আছে, আচ্ছা আমাদের এখানে এই সে ধরো এইটা আমাদের ডিফ্রাকশন গ্রেটিং। তাহলে মনে করো যে এই যে এইখান থেকে এই পর্যন্ত তুমি যদি লাইন বাড়াতে থাকো, যদি লাইন বাড়াতে থাকো তাহলে কি হবে? যদি লাইন বাড়াতে থাকো তাহলে আমাদের স্লিট টু স্লিট যে সেপারেশন স্মল ডি, দ্যাট উইল বি রিডিউসড। আর সেই ডি যদি রিডিউস হয় তাহলে কি হয়? ডি যদি রিডিউস হয় তাহলে কি হয়? এই দেখো এখানে ডি, ডি এখানে আছে, তার মানে ডি ছোট হয়ে গেলে কি হবে? এমটা ডিপেন্ডস অন হোয়াট, এম ইকুয়াল টু ডি বাই ল্যামডা, তাই না? তার মানে ডি যদি ছোট হয়ে যায় তাহলে কি হবে? স্যার এমটাও ছোট হয়ে যাবে, এমটাও এম এমটা ছোট ছোট হয়ে যাবে। হয়ে যাবে। তো এম ছোট, কত ছোট তুমি অ্যালাউ করতে পারো? এম অ্যাটলিস্ট ওয়ান, তাই না? কারণ ওয়ান না হলে তো আর অর্ডার থাকলো না। তাহলে তোমার ছোট করতে করতে যদি একের নিচে চলে যায় তাহলে তো ইউ আর নট গোয়িং টু গেট এনিথিং। তার মানে হলো যে ইউ ক্যান নট ম্যানিপুলেট ইউর এন অ্যাজ ইউ উইশ। এখানে একটা বাইন্ডিংস তোমাদের রয়ে গেছে। তো নাও প্রবাবলি ইউ ডু আন্ডারস্ট্যান্ড যে হোয়াট ইজ ইউর রিজলভিং পাওয়ার অফ দি গ্রেটিং। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, তো এইবার আমরা আসি পোলারাইজেশন অফ লাইট। তো সোফার তোমরা লাইট সম্পর্কে অনেকখানি লেখাপড়া করেছো, তাই না? লাইটের নেচার দেখেছো। নেচারে কি দেখেছো? যে এইটার ডুয়েল প্রপার্টি আছে, তাই না? যে একটা হলো কি ওয়েভ নেচার, আর একটা কি পার্টিকেল নেচার। এটা হলো আলো সম্পর্কে শিখেছো। যদিও এই যে আমরা যখন এইগুলো এত দূর পর্যন্ত শিখেছি তার আগেই এই বিষয়গুলো এসেছিল, যে যখন এই পোলারাইজেশন অফ লাইট লোকজন বুঝতে শিখেছেন তখন, এই তখনকার কথা বিবেচনা করো, সেটা শত বছর আগের ঘটনা। তো সেই তখন আমরা কত দূর পর্যন্ত শিখেছিলাম?
তখন হলো লাইটের ওয়েভ নেচার শিখেছিলাম, তাই না? যদিও তার পার্টিকেল নেচার তার আরো কয়েকশো বছর আগে আলোচনা করা হয়েছে। এনিওয়ে তখন আমরা পার্টিকেল নেচার ভুলতেই বসেছি, বা আমরা সেটাকে আর অ্যাকসেপ্ট করতে চাইনি। তো ইন দ্যাট সিনারিও যদি বলি যে তোমরা এই ইন্টারফারেন্স শিখেছো এবং ডিফ্রাকশন শিখেছো, তাহলে বেসড অন ইন্টারফারেন্স এন্ড ডিফ্রাকশন তোমরা কি বুঝতে শিখেছো? যে নেচার অফ লাইট ইজ ওয়েভ নেচার, তাই না? However, what kind of wave? Is that longitudinal wave or transverse wave? দেখো মজার ব্যাপার হলো যে if you talk about interference of light or diffraction of light, এইটা কিন্তু আমাদেরকে কোনোভাবেই বলে না, এটা কিন্তু আমাদের কোনোভাবেই বলে না what kind of wave is light. তো ইন জেনারেল তোমরা জানো যে এই হাইজেনের যেই হাইপোথিসিস ছিল সেটা হলো যে লাইট হলো লংজিটিউডিনাল ওয়েভ। হাউএভার আমরা এই পোলারাইজেশন অফ লাইট থেকে দেখব যে লাইট নেভার বিন লংজিটিউডিনাল ওয়েভ, বিকজ যদি নাকি এই লংজিটিউডিনাল ওয়েভ হয় তাহলে আনসিমেট্রিক্যাল বিহেভিয়ার অফ লাইট কোনোভাবেই আমরা বুঝতে পারবো না। তো লাইট যে ট্রান্সভার্স ওয়েভ সেটা বোঝার আরেকটা ইয়ে হলো যে আমরা যদি ইফ উই ডু আন্ডারস্ট্যান্ড পোলারাইজেশন অফ লাইট। এখন কথা হলো যে বিফোর গোয়িং টু দ্যাট লেটস টক অ্যাবাউট দি ওয়েভ নেচার। I mean যে what is your longitudinal wave, what is your circular wave, what is your transverse wave for instance. তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে ধরো যে আমরা আমাদের হাতে যদি একটা স্প্রিং থাকতো, and if you would pull towards you and release it, তাহলে কি ঘটতো? তাহলে একটা ওয়েভ জেনারেট করতো না? তাহলে এই যে ওয়েভটা, এটা হোয়াট কাইন্ড অফ ওয়েভ? কি ধরনের ওয়েভ এটা? ট্রান্সভার্স ওয়েভ। কেন ট্রান্সভার্স ওয়েভ কেন? স্যার এটা হচ্ছে তো লম্ব, স্যার উপরেরটা আছে লংগিসিলার ওয়েভ, মানে ওটা স্যার আমি এটা নিয়েই কথা বলছি। আমরা এটাই বলছি, একটা স্প্রিং কে তুমি এই যে টানছো, টেনে ছেড়ে দিচ্ছ, বা একটা স্ট্রিং কনসিডার করো, একটা স্ট্রিং কে তুমি সমান্তরালে যাচ্ছে স্যার, এটা সমান্তরাল স্যার, প্যারালাল আকারে যাচ্ছে স্যার। হ্যাঁ, তার মানে এটা হলো আমাদের লংজিটিউডিনাল ওয়েভ, বিকজ তোমার এটা ইন আদার ওয়ার্ডস কম্প্রেশনাল ওয়েভ। যেমন ধরো সাউন্ড ওয়েভটা না, কি হয় সাউন্ড ওয়েভে? কি হয়, আমরা বাতাসের উপরে এই যে কথা বলছি, কি হচ্ছে? কথা বললে বাতাসের উপরে আমরা চাপ সৃষ্টি করছি, তাহলে কি হচ্ছে? এই প্রেসার দিচ্ছ, এন্ড দেন প্রেসারটা রিলিজ হচ্ছে, এন্ড দেন এটা প্রপাগেট করছে সামনের দিকে। তাহলে এটা হলো আমাদের লংজিটিউডিনাল ওয়েভ। হাউভার এই যে সেকেন্ড ইমেজে যদি আমরা এইটাকে এই যে উপর নিচে আন্দোলিত করি, তাহলে কি হয়? যদি উপর নিচে আন্দোলিত করি তাহলে এই ওয়েভটা কোন দিকে যায়? সামনের দিকে, তাই না? প্রপাগেশন হলো সামনের দিকে, বাট তুমি ইয়ে করছো কোন দিকে? ভাইব্রেশনটা কোন দিকে? ভাইব্রেশন আপ এন্ড ডাউন। তার লম্ব দিকে বরাবর স্যার। এই ক্ষেত্রে আমাদের এটা হলো আমাদের ট্রান্সভার্স ওয়েভ, বিকজ আমরা জানি যে ট্রান্সভার্স ওয়েভে যদি নাকি আমাদের ওয়েভটা যেই দিকে তুমি ফোর্স অ্যাপ্লাই করছো বা যেই দিকে ভাইব্রেশন হচ্ছে তার পারপেন্ডিকুলার ডিরেকশনে যদি এটা প্রপাগেট করে, তাহলে ইন দ্যাট কেস আমরা সেটাকে বলি ট্রান্সভার্স ওয়েভ। তো সে ধরো আমি আরো খানিকটা আলোচনা করব, তার আগে আমরা একটু এক্সাম্পল দিয়ে দেখানোর চেষ্টা করি। সেটা হলো, সে ধরো আমাদের একটা কার্ডবোর্ড আছে, তার মাঝখানে যদি আমরা প্যারালালি কাট করি, লাইক এ স্লিট, একটা স্লিটের মতো যদি আমরা কাট করি, এরকম যদি দুটো কার্ডবোর্ড আমাদের থাকে, যেটাকে আমরা একটা S1 একটা S2 বলছি, এবং এটার মধ্যে দিয়ে যদি আমরা একটা স্ট্রিং গলিয়ে দিই, আর সে ধরো এইদিকে আর একটা খুঁটি আছে যেটার সাথে আমরা এটাকে বেঁধে দিলাম। এখন যদি এইটাকে আমরা কি করি, এই যে উপর নিচে যদি আমরা ভাইব্রেট করি, তাহলে কি হবে? সেই ভাইব্রেশনটা ইট উইল পাস থ্রু বোথ অফ দি কার্ডবোর্ড, তাই না? ইট উইল পাস থ্রু, স্যার বুঝছি স্যার। বুঝুনি? দুইটাই
পাস পাস করবে দুটাই। ধরো এই যে একটা বই দেখছো তো, তাই না? একটা বই দেখছো না? তো সে ধরো এখান দিয়ে যদি আমি এটা কেটে এখান দিয়ে ফাঁকা করতাম, এখান থেকে ফাঁকা করতাম, অ্যান্ড দেন আমরা যদি এটার মধ্যে দিয়ে একটা স্ট্রিং গলিয়ে দিতাম, এটার মধ্যে দিয়ে যদি একটা স্ট্রিং গলিয়ে দিতাম, ওই পাশে মনে করো জানালার সাথে আমি বেঁধে দিলাম স্ট্রিংটাকে, তারপরে যদি আমি এরকম উপর নিচে যদি আমরা স্ট্রিংটাকে ভাইব্রেট করতাম, এরকম যদি আমরা ভাইব্রেট করতাম, তাহলে কি হতো? স্ট্রিং এর ভাইব্রেশনটা, এইটার মধ্যে যেহেতু এই যে এটা প্যারালালি ভাইব্রেট করছে, তাহলে কি করতো? এই ভাইব্রেশন উড পাস থ্রু দি স্লিট, তাই না? জি বুঝা স্যার। গেছে তৌহিদ? জি স্যার। তো জি স্যার। এই যে এই যে আমরা যে স্লিটটা রেখেছি বা যে কার্ডবোর্ডটা রেখেছি, একইভাবে এই এটা যেহেতু প্যারালালি যাচ্ছে, সেহেতু এইটার মধ্যে দিয়ে পাস করলে এই দ্বিতীয় কার্ডবোর্ডের মধ্যে দিয়েও পাস করতো, রাইট? জি স্যার, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন দেখো, আমরা যদি এই যে দ্বিতীয় যে কার্ডবোর্ডটা, এই দ্বিতীয় কার্ডবোর্ডটাকে যদি আমরা ঘুরিয়ে দিই লাইক দি, এই যে ফিগার বি, এই যে এরকম মানে পারপেন্ডিকুলার যদি করে দিই, যে প্রথমটা পারপেন্ডিকুলার যদি করে দিই, তাহলে এই এ থেকে আপ টু এই যে ডি পর্যন্ত, এ থেকে ডি পর্যন্ত কি হবে? তুমি এই ভাইব্রেশনটা দেখতে পাবা, তাই না? আর তারপরের অংশ কি আর ভাইব্রেশন পাস করবে? না স্যার, ওটা তো স্যার ঘুরাই দেওয়া আছে স্যার, ওটা তো ঘুরিয়ে দেওয়া যাওয়ার হলো, তার কথা। মানে ভাইব্রেশনটা আর পাস করতে পারবে না। জি স্যার। আচ্ছা, এখন আমি এখানে ছবি রাখি না, এনিওয়ে আমরা আরেকটা এক্সাম্পল বলি, যে সেটা হলো যে আমরা কি করছি, এই যে স্ট্রিংটাকে এইভাবে আমরা আন্দোলিত করছি, তাই না? এইভাবে আন্দোলিত না করে যদি আমরা এইভাবে ঘোরাতাম, বুঝতে পারছো কি বলেছি? জি স্যার, বুঝছি। যদি এইভাবে ঘোরাতাম তাহলে কি হতো? এই ফিগারের ক্যারেক্টারটা কেমন হতো? স্যার এটা তো প্রথমেই তো আর যাইতো না মনে হয়। একটাও প্রথম পাস করতে না স্যার, স্যার একটাও পাস। একটাও পাস দেখো, করতো না। যদি আমরা ওইভাবে ঘোরাতাম তাহলে যেটা ঘটতো সেটা হলো যে এই পর্যন্ত এইরকম এই সার্কুলারলি ঘুরতো, বুঝতে পেরেছো? এই পর্যন্ত সার্কুলারলি ঘুরতো, তারপরের অংশ কি হয়ে যেত? আর সার্কুলার না হয়ে এই যে যেরকম দেখছো এরকম এরকম চলতো। আর এটা দিয়ে যদিও চলতো, এই দ্বিতীয়তে এই পর্যন্ত চললে তারপরের অংশ আর দেখতে পেতাম না আমরা। ইউ ক্যান ট্রাই ইট আউট এট হোম। আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল দেখাই, সেটা হলো যে আমরা স্ট্রিংটাকে এই যে উপরে নিচে আন্দোলিত করলাম, তাতে দেখলাম ইট ইজ পাসিং থ্রু বোথ দি কার্ডবোর্ড। একটাকে যখন আমরা আরেকটার সাথে ক্রস করেছি, তখন আমরা দেখেছি এই যে দ্বিতীয় থেকে আর পাস করছে না। যখন আমরা সার্কুলারলি এটাকে ঘোরাচ্ছি, তখন আপ টু দিস এটা হলো সার্কুলার। যদি আমরা এখানে দেখি দ্বিতীয় ফিগারে, আপ টু দিস হলো সার্কুলার and then are not circular and not passing through all the way. এবার স্ট্রিংটাকে আমরা সামনে পিছনে আন্দোলিত করব, মানে এরকম লুজ করব, সে টানবো, লুজ করব টানবো, লুজ করব টানবো, তাহলে কি ঘটবে? স্যার এটা ঈশিতা? বুঝিনি। খালেক বলো কি বলছিলে? স্যার আপনার কথাটা বুঝিনি স্যার, মানে শেষ কথাটা স্যার। আমরা স্ট্রিংটাকে এইভাবে এই যে দেখছো আমি কম্পিউটারের দিকে এবং মানে তোমাদের দিকে, ফর ইনস্ট্যান্স তোমরা যদি দেখো স্ক্রিনে, তাহলে এইভাবে আমরা টানবো এবং ছেড়ে দিব, টানবো এবং ছেড়ে দিব, তাহলে কি ঘটবে? স্যার, স্যার So এটা কি স্ট্রিং? longitudinal wave. লংজিটিউডিনাল ওয়েভ তো হবেই, কিন্তু এইখানে কি ঘটবে? এই যে মনে করো ফিগার ওয়ানে কি ঘটবে, এই যে ফিগার এতে কি ঘটবে, আর ফিগার বিতে কি ঘটবে? স্লিট গুলো সমান্তরাল পজিশনে থাকলে স্যার দুইটাই স্যার পাস করবে ভাইব্রেশনটা, কিন্তু আচ্ছা, আর যদি এটা যখন থাকবে তখন? স্যার একটা আর একটা পারপেন্ডিকুলার থাকলে স্যার ফার্স্টে যেটা সমান্তরাল আছে ওইটা পাস করবে, কিন্তু যে পারপেন্ডিকুলার আছে এটা মানে ফার্স্ট স্লিটের পারপেন্ডিকুলার আছে ওইটা পাস করবে না। আর কারোর কোনো অভিমত আছে? স্যার আমার তো মনে হচ্ছে কোনোটাই পাস করবে না। খালেক, তোমার মত?
জি স্যার। আর কারোর কোনো মত আছে? আচ্ছা দেখো, ইউ আর রাইট, সেটা হলো যে এই যে দ্বিতীয় ফিগারেও পাস করবে, প্রথম ফিগারেও পাস করবে। কারণ হলো যে এই যে কার্ডবোর্ডের ওরিয়েন্টেশনের উপরে এইটার কোনো ডিপেন্ডেন্সি নাই, বিকজ তুমি এটাকে রিলিজ করছো, ছাড়ছো। তার মানে হলো যে হোয়াট এভার ইট মে বি দি ওরিয়েন্টেশন অফ দি টু কার্ডবোর্ড, ইট ডাজ নট ম্যাটার, ইট উইল পাস থ্রু। বুঝতে পেরেছো? তার মানে যেহেতু এইটা, এই যে এইটা তো তখন আমরা এই যে উপরে নিচে ভাইব্রেট করছিলাম বলে এইখানে গিয়ে আটকে যাচ্ছিল। এখন তো আমরা উপরে নিচে ভাইব্রেট করছি না, এটাকে উপর নিচে ভাইব্রেট করছি না, কি করছি? এইদিকে এইদিকে। তো এইদিকে যদি তুমি টানো আর ছেড়ে দাও, টানো আর ছেড়ে দাও, তাতে এই স্লিটের সাথে এর কোনো ডিপেন্ডেন্সি থাকে না। কারণ এই যে তুমি লুজ করছো, এই যে লুজ হচ্ছে অল দি ওয়ে, যখন তুমি এটাকে পুল করছো সেই পুলটা হচ্ছে অল দি ওয়ে। তার মানে হলো যে এই ভাইব্রেশন উইল এক্সিস্ট অল দি ওয়ে। এবং এই লংজিটিউডিনাল ওয়েভের ক্ষেত্রে আমার এই স্লিটের বা এই কার্ডবোর্ডের কোনো ভূমিকা নাই। ইট ডাজ নট ম্যাটার এদের কি ওরিয়েন্টেশন আছে, কোথায় আছে, কিভাবে আছে, ইট ডাজ নট ম্যাটার। বুঝতে পেরেছো এবার? স্যার তো স্যার প্রথমটার পরে স্যার, স্যার S1 এর পরে ওর ওর পরে কি স্যার ওটা কি স্যার ভাইব্রেট করবে স্যার? হ্যাঁ, এখানে ভাইব্রেট করবে তো। কারণ হলো যে আমরা কি করছি, এই যে এ পয়েন্টটাকে আমরা উপরে নিচে তো ভাইব্রেট করছি না, করছি কি এই যে বি এর দিকে, এ বি এর দিকে আমরা ছেড়ে দিচ্ছি, তারপরে আবার আমরা এটাকে টানছি। যেমন ধরো যে তুমি যদি এমনিতে না বুঝো, তাহলে তোমাদের হাতে অনেক সময় যে রাবার থাকে না, বা এই যে আমরা যে টাকার বান্ডিল যে বাঁধা থাকে যে রাবার দিয়ে, জি স্যার। বা জি স্যার। মেয়েরা অনেকে এই যে চুলে ইয়ে কি বলে রাবার ব্যান্ড ইউজ করে। তো এনিওয়ে, মনে করো যে ওই রাবারের একটা অংশ তুমি ছিঁড়ে নিয়ে যদি তুমি এইটাকে এই যে এইরকম এরকম যদি তুমি করো, তাহলে দেখবা যে মাঝখানে অনেক সময় হয় না যে তুমি কোনো একটা ফোকরের মধ্যে দিয়ে গলিয়ে দিয়েও যদি তুমি এরকম করো, তো দেখবা যে এই বোথ সাইডে তুমি ভাইব্রেশন দেখতে পাবা, ইভেন তোমার যদি এই সব অ্যারেঞ্জমেন্ট নাও থাকে। স্যার বুঝছি স্যার এখন। বুঝতে পেরেছো? টোটাল আচ্ছা, স্যার ভাইব্রেশন, আ- যে কি আর ভাইব্রেশনের যে কোনো কথা ছিল? স্যার ওটা ভাইব্রেশনের যে ফিগারটা হবে ওটা কিরকম হবে তখন স্যার? এটা যে এরকম সেম হবে না স্যার? শোনো, তুমি হয়তো এই জিনিসটাকে, এই ভাইব্রেশনটা একে এইরকমই দেখতে পেতে পারো, কিন্তু এখানকার বিষয়টা হলো এই ভাইব্রেশনটা হচ্ছে জেনারেট হচ্ছে কিভাবে, উপরে নিচে ভাইব্রেট করছে আর সামনের দিকে প্রপাগেট করছে। আর ওই ভাইব্রেশনটা কি হচ্ছে, ওই ভাইব্রেশনটা কম্প্রেশনাল, মানে হলো যে এটা এই দিকে ভাইব্রেট করছে আর এদিকেই প্রপাগেট করছে, এটা হলো মূল বিষয়। আচ্ছা স্যার, বুঝছি। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমরা এই কিছু ইকুয়েশন দেখি। ফর ইনস্ট্যান্স, তো যদি আমরা এইখানে এইখানে একটা কাজ করি, টু লেট ইউ নো যে হাউ টু শো, এইটাকে যদি আমরা এটা একটা কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে, ঠিক আছে? তো এই দিকটাকে আমরা যদি জেড এক্সিস বলি, ঠিক আছে? এইটাকে যদি আমরা সেই এক্স বলি, এইটাকে যদি আমরা ওয়াই বলি, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দিস? জি স্যার। জি স্যার, ত্রিমাত্রিক স্যার। এখন ধরো এই যে যে কথাগুলো আমি বললাম, যে কথাগুলোকে আমি বললাম, সেইটাকে সেইটাকে যদি ধরো একটা ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করি, সে ধরো আমরা উপর নিচে ভাইব্রেট করবো, তো দেখো তো হচ্ছে একটা ওয়েভ আমরা জেনারেট করছি, যে উপরে নিচে আমরা করছি। তো এই যে আমরা যে ওয়েভটা এখানে ড্র করলাম, সেই ওয়েভটাকে আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে বলতে পারি? ইকুয়াল এস সাইন ওমেগা টি। বোঝনি? এখানে দেখো, এই যে আমরা ফিগারটা এখানে ড্র করলাম, স্যার এটা জেড অক্ষ বরাবর যাবে স্যার, ওইটাকে জেড মাইনাস অক্ষ জেড। বরাবর যাবে। আর ফাংশন কিসের? স্যার এক্স এর স্যার। এক্স এর ফাংশন না তো, এক্স ডিরেকশনে ফাংশন কিসের? জেড এর, জেড স্যার, রাইট? স্যার আর কি, জি আর কিসের ফাংশন? আরেকটা হলো টাইমের ফাংশন, টি এর ফাংশন। তাই জি না? স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। তো সেই ধরো কোনো একটা জায়গা সে ধরো কোথায় দেখবো আমরা,
সে ধরো আমরা এইখানে একটা পয়েন্ট আমরা কনসিডার করলাম, এটার একটা নাম দিলাম যে সে ধরো জেড নট, ঠিক আছে। তো মনে করো এইখান থেকে যদি তুমি এটাকে অবজার্ভ করো, যদি এইখান থেকে তুমি অবজার্ভ করো এই ওয়েবটাকে, তাহলে এইটাকে একটা ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো না? একটা ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো তো? কি হবে সেই ইকুয়েশনটা? জেড নট বলতে কি স্যার টি ইকুয়াল 0 বোঝাচ্ছে? দেখো আমি এখানে লিখেছি এক্স কিসের ফাংশন বললাম আমরা? জেড আর টি এর ফাংশন, তাই না? যদি আমরা এক্স অক্ষ বরাবরই আমরা ডিসপ্লেসমেন্ট কনসিডার করি এক্স, যদি আমরা কোঅর্ডিনেট এক্সিস এক্স কনসিডার করি, এনিওয়ে ইট ডাজ নট ম্যাটার, যদি আমরা এক্স কনসিডার করি তাহলে সেই এক্স কিসের ফাংশন? জেড এন্ড টি এর। এখন কথা হলো ম্যাক্সিমাম একটা অ্যামপ্লিটিউড, ধরো আমি যদি এভাবে ভাইব্রেট করি, যদি এটা এভাবে ভাইব্রেট করি, তাহলে এই যে ম্যাক্সিমাম যে ভাইব্রেশনটা মানে তার অ্যামপ্লিটিউডটাকে যদি আমরা এ বলি, তাহলে আমরা সেটাকে লিখতে পারি এই cos kz minus omega t plus phi 1 ফর ইনস্ট্যান্স। তো যেহেতু আমরা এইখানে দেখো আমরা এক্স্যাক্টলি এইখানে কতটুকু ফেজ আমরা জানি না, তো আমরা একটা ফেজ phi 1 আমরা এখানে কনসিডার করেছি, ঠিক আছে। আচ্ছা এখন দেখো ঠিক এই একই রকম যদি আমরা আরেকটা ফিগার এখানে ড্র করতাম ফর ইনস্ট্যান্স, এটাকে আমরা কি বলেছি? এটাকে আমরা এক্স বলেছি, এটাকে আমরা ওয়াই বলেছি, এইটাকে আমরা জেড বলেছি। তাহলে এই যে এইটা ফাংশন অফ জেড এন্ড টি, কিন্তু সেটা কিসের? মানে এক্স ইজ এ ফাংশন অফ জেড এন্ড টি। যদি আমরা এই যে আন্দোলিত করলাম কোন দিকে? এক্স এক্সিস বরাবর, তাই না? এক্স এক্সিস বরাবর। তো যদি নাকি আমরা এটা এক্স এক্সিস বরাবর না করে যদি ওয়াই এক্সিস বরাবর আমরা ভাইব্রেট করতাম, মানে এভাবে যদি আমরা ভাইব্রেট করতাম, তাহলে এটা কি হতো? সে ধরো স্যার ওয়াই হতো স্যার এখানে সে ধরো এরকম, ড্রয়িং ঠিক হলো কিনা? ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? স্যার জেড কমা টি ফাংশন হতো ওয়াই এর স্যার। তাহলে এইখানে যে ওয়াই এর ফাংশন মানে ওয়াই হলো কিসের ফাংশন? জেড এন্ড টি এর ফাংশন, রাইট খালেক? এটা রাইট স্যার। স্যার ওয়াই ঠিক আছে হলো জেড আর টি এর ফাংশন, বিকজ হ্যাঁ, আমরা এখন তো এক্স এক্সিস বরাবর আন্দোলিত করছি না, এক্স এক্সিস বরাবর আমরা ভাইব্রেট করছি না, ভাইব্রেট করছি কোন ডিরেকশনে? স্যার আমরা ওয়াই অক্ষ বরাবর। ওয়াই অক্ষ বরাবর, তার মানে ওয়াই ইজ এ ফাংশন অফ জেড এন্ড টি, রাইট? তো সেইটাকে আমরা এখানে দেখো সেটাকে আমরা রিপ্রেজেন্ট করেছি y of z t equal to a cos kz minus omega t plus phi 2, বিকজ এখানেও আমরা ঠিক জানি না কোন জায়গা থেকে স্টার্ট করেছি, একটা ফেজ phi 2 আমরা অ্যাড করে দিয়েছি যাতে নাকি আমাদের ইনিশিয়াল যেটা আমরা ইনিশিয়াল কন্ডিশন থেকে বের করে নিতে পারি। আমরা এখানে kz কেন ধরতেছি? kz টা কেন ধরতেছি? kz কেন লিখছি? জি স্যার, তোমরা ডিরেক্ট স্যার ওমেগা টি, স্যার ওমেগা টি থেকে আসার কথা না? কে হলো প্রপাগেশন কনস্ট্যান্ট, তাই না? একটা প্রপাগেশন কনস্ট্যান্ট তো তোমাকে ব্যবহার করতে হবে, সেই জন্য কে হলো প্রপাগেশন কনস্ট্যান্ট, আর এই ওমেগা হলো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তোমরা ওয়েভ মেকানিক্স পড়েছো না স্যার? ওখানে ওয়েভ ফাংশন তো ছিল s sin ওমেগা টি, তো ওর তো ওমেগা টি থেকে শুরু হয়েছিল স্যার। এটা একই কথা, তুমি যদি ওমেগা টি এইদিকে নাও তাহলে কি আছে, এই ফাই দিয়ে অ্যাডজাস্ট করে নিবা, সে ওমেগা টি মাইনাস কে জেড লিখলা, নাথিং রং উইথ দ্যাট, সেখানে এই যে ফাই 2 দিয়ে তোমার এটা অ্যাডজাস্ট হবে। বুঝতে পারোনি? আমরা যদি এখানে একটা নেগেটিভ সাইন কমন নেই, নিয়েও তো আমরা এটা লিখতে পারি, স্টিল দ্যাট ইজ কস, রাইট? ফরগেট অ্যাবাউট, যদি কস না হয় এটা সাইন হতো তাতেও কোনো অসুবিধা হতো না, তুমি স্যার ওর প্রশ্নটা হলো স্যার ওর প্রশ্নটা হলো অ্যাডজাস্ট করে নিতে পারতে। স্যার ওর প্রশ্নটা স্যার ওমেগা টি প্লাস মাইনাস আলফা ছিল স্যার, মানে এ কজ ওমেগা টি মাইনাস আলফা ছিল, তো এখানে আমরা সেটা তো তুমি ওয়ান ডাইমেনশনাল কেস কনসিডার করেছিলে। জি স্যার বুঝছি এখন, তাই না? তুমি তো সেখানে কনসিডার করেছো ওয়ান ডাইমেনশন, আমরা তো এখন ওয়ান ডাইমেনশনে কনসিডার করছি না, আমাদের এখানে ডাইমেনশন তো কোথায়? ও এখানে তো না, আমি ছবিটা এখানে ড্র করলাম, এইটা তো আমার 3 ডাইমেনশন, ওয়েভটা তো আমার 3 ডাইমেনশনাল স্পেসে, আমরা ফিজিক্যাল ওয়েভ নিয়ে কথা বলছি। জি স্যার বুঝছি এখন, তাই না?
তো ওমেগা টি মাইনাস, তুমি যদি আরো আরবিটারি করতে তাহলে তোমার আরো জিনিস নিতে হতো। এনিওয়ে তোমাকে 3 ডাইমেনশন কনসিডার কে ডট আর করতে হতো, তাই না? আমরা এটা 2 ডাইমেনশনাল কনসিডার করেছি। যদি আমাদের 3 ডাইমেনশন, একটা ডাইমেনশনকে আমরা অফ করে দিয়েছি, বুঝতে পেরেছো? এই যে এখানে আমরা কি করেছি, কে জেড মাইনাস ওমেগা টি, মানে কি আমাদের এই এটাকে আমরা প্লেন ওয়েভ বলি। প্লেন ওয়েভ কেন বলি? এক্স আর জেড মিলে কি হয়, একটা প্লেন হয়, তাই না? ওয়াই আর জেড মিলে কি হয়, একটা প্লেন হয়। যদি আমরা এটা একদম 3 ডাইমেনশন কনসিডার করতাম তাহলে কি হতো, এখানে এই কে জেড না হতে কে ডট আর হতো, যেখানে আর ইজ এ ফাংশন অফ হোয়াট, আর ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড। বুঝতে পেরেছো এবার? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখো এই যে সোফার ইকুয়েশন 33 এন্ড 34 দুটো ক্ষেত্রেই আমরা যা দেখেছি সেটা হলো জেড অফ জেড টি কিন্তু শূন্য। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? জেড অফ জেড টি কিন্তু জিরো। হোয়াই? কারণ হলো আমার জেড অ্যাক্সিস বরাবর কিন্তু কোনো কম্পোনেন্ট নাই। এটা হলো ডিরেকশন অফ প্রপাগেশন, মানে জেড অ্যাক্সিস বরাবর এই যে ডিরেকশন অফ প্রপাগেশন আছে, কিন্তু জেড অ্যাক্সিস বরাবর আমার কোনো এই এক্স এবং ওয়াই এর যে কম্পোনেন্ট, এক্স এর কম্পোনেন্ট ওয়াই এর দিকেও যেমন নাই তেমনি জেড এর দিকে নাই, ওয়াই এর কম্পোনেন্ট যেমন জেড এর দিকে নাই এক্স এর দিকেও নাই। বুঝতে পেরেছো? যে জন্য আমরা জেড অফ জেড টি ইকুয়াল টু 0 লিখেছি। আচ্ছা, এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখি, সেটা হলো যদি আমরা বাঁকা হয়ে গেল, এনিওয়ে এটা হলো আমাদের এক্স, এটা কি আমরা জেড বলেছি, এটা হলো আমাদের জেড, এটা আমরা ওয়াই বলেছি, তাই না? এখন মনে করো যে আমরা যেমন সার্কুলার ওয়েভের কথা বলছিলাম, এই যে স্ট্রিংটাকে এইভাবে ঘোরানোর কথা বলছিলাম, তাই না? এইভাবে ঘোরানোর কথা বলছিলাম না? তো এইভাবে যদি তুমি ঘোরাও তাহলে সেই কেমন হবে সেই ওয়েভটা? কেমন হবে? আচ্ছা, একটু ড্র করার চেষ্টা করি, দেখো তো এরকম হয় নাকি? এরকম হবে কি? জি স্যার, এমনই তো হওয়ার কথা। আচ্ছা, এমনই হওয়ার কথা। তোমরা ইউ ক্যান বেটার ড্র। আমি তো ড্রয়িং এ ভালো না, আর শিখিও নি, আই ডোন্ট নো হাউ টু ড্র দিস থিংস। এনিওয়ে, তো এরকম হবে। আচ্ছা, এরকম যদি হয় তাহলে এই ওয়েভটাকে কিভাবে রিপ্রেজেন্ট করে, ইকুয়েশন দিয়ে কিভাবে রিপ্রেজেন্ট করে, কিভাবে শিখেছো তোমরা বলো? কি মনে পড়ছে না? আচ্ছা, লেট মি ট্রাই। সেটা হলো যে আমরা যদি আগের মতনই তো স্যার, কিন্তু এটা আগের মতো কি এটা বা এটা? জি স্যার, হ্যাঁ, সেরকমই তো। আচ্ছা, আমরা একটা একটা করে লিখি। স্যার এখানে ফেজটা একই হবে হয়তো। আচ্ছা, আমরা যদি আমরা এক্স কম্পোনেন্ট যদি হয় তাহলে দ্যাট ইজ ফাংশন অফ জেড এন্ড টি সার্টেনলি, তাহলে সেটাকে আমরা এ কস কে জেড মাইনাস ওমেগা টি প্লাস ফাই এটা আমরা ফেজ দিলাম, এবং ওয়াই অফ জেড টি ইকুয়াল টু এ কস কে জেড মাইনাস ওমেগা টি প্লাস ফাই যদি আমরা লিখি তাহলে এটা আমার এক্স কম্পোনেন্ট এবং এটা হলো আমার ওয়াই কম্পোনেন্ট। এখন দেখো এই দুটোকে যদি আমরা অ্যাড করি, কি করে অ্যাড করা যায়? How to add them up? দুইটা বর্গ করে যোগ করে দিলে স্যার, দুটো বর্গ করে যোগ করে দিলে অ্যাড হয়ে গেল। তাহলে দুটো বর্গ করে যোগ করলে কি হয়? x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার স্যার। a স্কয়ার। হোয়াট ইজ দিস? এটা ইকুয়েশন অফ এ সার্কেল না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো এই সার্কুলার ওয়েভটা ইজ লাইক দ্যাট। এটা হলো আমার সার্কুলার ওয়েভের ইকুয়েশন। তো মজার ব্যাপার হলো যে অনেক সময় এটা মিসলিড করে, সেটা হলো যে যদি আমি যদি এই প্রথম ইকুয়েশন দুটো না লিখে আমি যদি এই যে ইকুয়েশন 38 লিখি তাহলে অনেক সময় এটা মিসগাইডেড হয়। ও বলে যে কই এখানে তো আমি ওয়েভের কিছু দেখছি না, দিস ইজ এ সার্কেল। শোনো, এই জন্য ইন আদার ওয়ার্ডস এইগুলোকে বলা হয় সার্কুলার ওয়েভ। জানো আমরা এইগুলোকে কি বলি? অনেক সময় এটাকে সাইনোসয়েডাল ওয়েভ বলি। সাইনোসয়েডাল ওয়েভ কেন বলি? সাইন ফাংশন, তাই না, অসিলেট করে, এটাকে আমরা সাইনোসয়েডাল ওয়েভ বলি। অনেক সময় এটাকে সার্কুলার ওয়েভও বলা হয়, বিকজ দিস ইজ দ্য ইকুয়েশন অফ এ সার্কেল। এই জন্য এটাকে অনেক সময় সার্কুলার ওয়েভও বলা হয়। তাহলে অলরেডি ইউ গট টু আন্ডারস্ট্যান্ড
যে এইগুলো আমাদের কি ওয়েভ ইকুয়েশন গুলো আমরা বুঝলাম। এখন যদি if we talk about polarization, do not mislead with the polarization of light. We are just talking about কি, we are talking about polarization of what? Polarization of some kind of wave. তাহলে দেখো এই যে ইকুয়েশন 33 এটা একটা প্লেন পোলারাইজড ওয়েভ, ইকুয়েশন 34 এটা হলো একটা কি প্লেন পোলারাইজড ওয়েভ, আর এটা হলো আমাদের সার্কুলারলি পোলারাইজড ওয়েভ। তো এইগুলোকে যদি তুমি এখানে ফিগারে দেখো তাহলে এইটাকে আমরা বলতে পারি লিনিয়ারলি পোলারাইজড বা প্লেন পোলারাইজড। দিস ইজ প্লেন পোলারাইজড লাইট, আই এম সরি, প্লেন পোলারাইজড ওয়েভ। এটা হলো আমাদের সার্কুলারলি পোলারাইজড ওয়েভ। এখন কথা হলো যে উই আর ইন্টারেস্টেড টু আন্ডারস্ট্যান্ড যে আমাদের লাইটে কি ঘটে বা কেমনটা ঘটছে। তো তোমরা জানো যে লাইট কি, লাইট হলো আমাদের কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাই না? লাইট হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যদি আমরা এইখানে সে ধরো আমরা একটা লাইট সোর্স থাকে, সে ধরো এখানে আমাদের এই যে পয়েন্ট আছে, এখানে আমাদের একটা লাইট সোর্স থাকে, তাহলে এই লাইটের ভাইব্রেশন কোন দিকে? তোমরা জানো যে সব ডিরেকশনে, তাই না? যেহেতু আমি 3 ডাইমেনশনালি ড্র করতে পারবো না, যেহেতু আমি এখানে 3 ডাইমেনশনালি ড্র করতে পারবো না, তো আপাতত আমরা 2 ডাইমেনশনালি দেখানোর চেষ্টা করি। তাহলে মনে করো এটা দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করলাম যে এইটা আমাদের সকল ডিরেকশনে ভাইব্রেট করছে। তো এখন তো সব ডিরেকশনে যদি আমার ভাইব্রেট করে, তাহলে এইটাকে যদি আমরা পোলারাইজড করতে চাই, তাহলে অলরেডি তোমাদেরকে এই পোলারাইজড ওয়েভ কাকে বলে আমরা একটুখানি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। সেটা হলো যদি আমরা একটা প্লেনে ভাইব্রেশনটা কনফাইন করে, তাহলে সেইটাকে বলতে পারি আমাদের কি পোলারাইজড ওয়েভ। আমরা বেটার এইখানে একটুখানি ডিফাইন করে নিই যে হোয়াট ইজ আনপোলারাইজড ওয়েভ। আনপোলারাইজড ওয়েভ হবে এইটা, যেমন ধরো যে এইখানে আমরা কি করছি, দেখো এইখানে আমরা কি করছি, এইখানে আমরা এই স্ট্রিংটাকে উপরে নিচে অথবা সাইডে বা যে কোনো একটা ডিরেকশনে আমরা এইটাকে আন্দোলিত করছি, তাই না? এইটাকে আমরা আন্দোলিত করছি যাতে নাকি আমার এই ওয়েভটা একটা প্লেনের মধ্যে কনফাইন থাকে। তো যে কারণে এইটাকে বলছি আমরা পোলারাইজড ওয়েভ। তো এই যে আমরা একটা ডিরেকশনে আন্দোলিত না করে আমি যদি এই ডিরেকশনটা প্রতিনিয়ত পরিবর্তন করতাম, এই যে এভাবে 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 আমি যদি খুব কুইক সাকসেশনে আমরা পরিবর্তন করতাম, তাহলে তুমি বুঝতে পারতে না যে ওয়েভটা ঠিক কোন দিক থেকে কোন দিকে ভাইব্রেট করছে। বুঝতে পারতে? যদি খুব কুইক সাকসেশনে করতাম, যদি খুব কুইক সাকসেশনে এটাকে ভাইব্রেট করতাম, তাহলে বোঝা যেত না, তাই না? তো এই যে এরকম যদি সিচুয়েশন হয়, সিনারিও হয়, তাহলে সেটাকে বলতে পারি আমরা আনপোলারাইজড ওয়েভ। সেটাকে বলতে পারি আমরা আনপোলারাইজড ওয়েভ। তো আমরা যেহেতু উই আর টকিং অ্যাবাউট লাইট, এখানে আমরা 2 ডাইমেনশন ড্র করেছি, কিন্তু ইন রিয়েলিটি এটা কি, এটা 3 ডাইমেনশন, তাই না? তার মানে এই যে লাইটের ভাইব্রেশনটা এই সকল দিকেই এর কম্পোনেন্ট থাকবে। এই সব দিকে তুমি যতগুলো ডিরেকশন কনসিডার করতে পারো, সব ডিরেকশনে এটার কম্পোনেন্ট থাকবে। এখন এই কম্পোনেন্ট গুলোকে যদি আমি সামহাও ম্যানেজ করতে পারি, যে একটা প্লেনের মধ্যে আমি এই ভাইব্রেশন গুলোকে কনফাইন করব, তাহলে ইন দ্যাট কেস আমরা সেই আলোটাকে বলতে পারি যে আমাদের পোলারাইজড লাইট। তো আমরা সে ধরো এখানে আবার আমরা এই জায়গাটা নিই, যদি আমরা এখানে একটা কোঅর্ডিনেট ড্র করি, সে ধরো এটা হলো আমাদের কোঅর্ডিনেট। তো তুমি তোমার সুবিধা মতো কোনটা এক্স ওয়াই, কোনটা ওয়াই, কোনটা জেড তুমি কনসিডার করতে পারো, বিকজ এভরি ডিরেকশনস আর আরবিট্রারি ডিরেকশনস। তাহলে এখন মনে করো সে ধরো তোমরা শিখেছো কি লাইট হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাই না? শিখেছো না? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ শিখেছো না? তো সে ধরো যদি এইটাকে আমরা বলি এটা হলো আমাদের ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, এটাকে আমরা যদি ই দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে? সে ধরো এটার পারপেন্ডিকুলার, তাই না? তাহলে এইটা হলো আমাদের কি, ধরো আমরা বি দিয়ে রিপ্রেজেন্ট করলাম,
তোমরা জানো এগুলো ভেক্টর কোয়ান্টিটি, কাজে চাইলে এখানে একটা ভেক্টর সাইন তোমরা দিয়ে নিতে পারো। তাহলে এখন দেখো যে সামহাউ ইফ উই ক্যান ম্যানেজ এই যে সব ডিরেকশনে যে ভাইব্রেশন গুলো আছে, এই লাইটের ভাইব্রেশন যদি আমরা কোন একটা পার্টিকুলার ডিরেকশনে কনফাইন করতে পারি, সে ধরো ইলেকট্রিক ফিল্ডের ভাইব্রেশন হলো এই ডিরেকশনে আর ম্যাগনেটিক ফিল্ডের ভাইব্রেশন সার্টেনলি এটার পারপেন্ডিকুলার ডিরেকশনে, এবং তোমরা জানো যে এটার প্রপাগেশন কোন দিকে হয়, ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের পারপেন্ডিকুলার ডিরেকশনে এটা প্রপাগেশন হয়, ডিরেকশন হয়। তাহলে ইন দ্যাট কেস আমরা সেই লাইটটাকে বলতে পারি polarized light. Did you get that? স্যার এটা স্যার নির্দিষ্ট বোঝাচ্ছে স্যার কোন দিকে যাচ্ছে সেটা। হ্যাঁ স্যার এটা তো নির্দিষ্ট করে বুঝাই দিচ্ছে স্যার কোন দিকে যাচ্ছে স্যার, ই আর বি এর স্যার লম্ব দিক বরাবর। হ্যাঁ সার্টেনলি ই আর বি এর লম্ব দিকে যাচ্ছে, এবং এটা তো তোমরা অলরেডি ইউ গট টু আন্ডারস্ট্যান্ড। আমরা বলছি যে যদি এরকম একটা সিনারিও আমরা অ্যারাইজ করতে পারি, নট লাইক দিস, এই যে এইটার মতো নয়, এটার মতো নয়, আমরা যদি এইরকম সিনারিওতে আসতে পারি তাহলে সেটাকে বলতে পারি আমরা পোলারাইজড লাইট। বুঝছি স্যার। আচ্ছা এইবার আমরা আসি, এইটা আমরা একটু ম্যাথমেটিক্স দিয়ে বোঝার চেষ্টা করি। সে ধরো আমরা যদি বলি যে আমাদের এই এক্স ডিরেকশন বরাবর আমার এই ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্টটা আছে, আমরা ধরে নিচ্ছি যে অনলি এক্স ডিরেকশন বরাবর আছে, তাহলে আমরা সেই ইলেকট্রিক ফিল্ডটাকে কিভাবে লিখতে পারি? Ex equal to E naught cos kz minus omega t। তোমরা চাইলে এখানে একটা ফেজ অ্যাড করে নিতে পারো, আমি এটা দিই নাই, বাট ইফ ইউ থিঙ্ক তোমরা একটা ফেজ অ্যাড করে নিতে পারো, খুব একটা কিছু আসে যায় না, বিকজ উই আর ইন্টারেস্টেড টু আন্ডারস্ট্যান্ড ইট। একজ্যাক্ট বিষয় নিয়ে আমাদের ঠিক কোন জায়গা থেকে স্টার্ট হলো কোন জায়গাটা থেকে ফিনিশ হলো, উই আর নট ইন্টারেস্টেড টু গো ফর দ্যাট। তো যদি নাকি আমরা বলি যে আমার এই ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্টটা অনলি কনফাইন টু দি এক্স ডিরেকশন, তাহলে আমরা সেটাকে Ex ইকুয়াল টু লিখতে পারি E নট cos kz মাইনাস ওমেগা t। সার্টেনলি তোমরা জানো যে ইন দ্যাট কেস যদি আমরা পোলারাইজড লাইটের কথা বলি তাহলে ওয়াই কম্পোনেন্ট থাকবে না ইলেকট্রিক ফিল্ডের জন্য, তাহলে ইউআই কি হবে? ইউআই শূন্য হবে। আবার ইজেড কি হবে? ইজেডও শূন্য হবে, বিকজ এই লাইটের ইলেকট্রিক ফিল্ড যদি শুধু এক্স ডিরেকশনে কনফাইন থাকে সেখানে আমাদের ওয়াই এবং জেড ডিরেকশনে তার কম্পোনেন্ট থাকতে পারবে না। তাহলে হোয়াট অ্যাবাউট ম্যাগনেটিক ফিল্ড? তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে এক্স ডিরেকশনে তো কম্পোনেন্ট থাকতে পারবে না, বিকজ সেই ডিরেকশনে আমার ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্ট আছে, তাহলে সেটা শূন্য হবে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের কম্পোনেন্ট কোন ডিরেকশনে থাকবে? ওয়াই ডিরেকশনে থাকবে, এবং ইন দ্যাট কেস আমরা বিওয়াই ইকুয়াল টু বি নট কস কেজেড মাইনাস ওমেগা টি লিখবো। আর বিজেড কি হবে? বিজেড আমাদের শূন্য হবে। তাহলে এইখান থেকে বুঝতে পারছি এরকম যদি নাকি আমাদের সিনারিও হয়, তাহলে ইন দ্যাট কেস আমরা সেটাকে বলতে পারি যে সেটা আমাদের পোলারাইজড লাইট। স্যার এখানে বিজেড বরাবর স্যার সেই বি থাকতে পারতো না স্যার? বি নট কস স্যার বিজেড বরাবর, বিজেড বরাবর স্যার থাকতে পারতো না স্যার? এই যে বিওয়াই যেটা লিখছেন স্যার। না, বিজেড বরাবর তো ম্যাগনেটিক ফিল্ড থাকতে পারবে না। বিজেড বরাবর কারণ হলো যে আমরা তো আগেই বলেছি যে আমাদের এই যে লাইটের যে ভাইব্রেশন দুটো আছে, একটা হলো ইলেকট্রিক ফিল্ড, একটা হলো ম্যাগনেটিক ফিল্ড। আমরা তো এই দুটোকে আলাদা করতে পারবো না, আমরা আরেকটু পরে এ নিয়ে আরেকটু বলবো। তার আগে আমরা আপাতত এই পর্যন্ত আসি যে এই ভাইব্রেশনটা একটা প্লেনে আমরা কনফাইন করব, আইদার ম্যাগনেটিক ফিল্ড হোক আইদার ইলেকট্রিক ফিল্ড হোক। তো যদি আমরা ইলেকট্রিক ফিল্ডকে এক্স ডিরেকশনে কনফাইন করি, তাহলে ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্ট তো ওয়াই এবং জেড ডিরেকশনে থাকতে পারবে না, কারণ আমরা অলরেডি এটাকে এক্স ডিরেকশনে কনফাইন করেছি। এবং সেই সিনারিওতে ম্যাগনেটিক ফিল্ডের কি হবে? ম্যাগনেটিক ফিল্ডের তো আমার এক্স ডিরেকশনে কোনো কম্পোনেন্ট থাকার কোনো সুযোগ নাই, আর জেড ডিরেকশনেও থাকার কোনো সুযোগ নাই, আছে কি স্যার? ওয়াই এক্স আর জেড এর তো স্যার লম্ব বরাবর তো আমরা স্যার ম্যাগনেটিক তো দেখাতে পারি স্যার, সেই জন্য বলতেছিলাম। এক্স আর জেড এর তো তুমি যে কোনো ডিরেকশনে দেখাতে পারো, তাই তো? আমরা প্রপাগেশন ডিরেকশন অলরেডি জেড নিয়েছি, দেখো এই যে ইকুয়েশন 39 প্রপাগেশন ডিরেকশন আমরা জেড কনসিডার করেছি। জি স্যার। তো প্রপাগেশন ডিরেকশন যদি জেড হয় তাহলে জেড ডিরেকশনে তো তুমি আর কনসিডার করতে পারো না স্যার। এখন বুঝছি স্যার। যেহেতু জেড ডিরেকশন আমার প্রপাগেশন ডিরেকশন, সেই জন্য আমাকে জেড ডিরেকশন বাদ দিতে হবে। এবার এক্স এর সাথে তুমি পারপেন্ডিকুলার ডিরেকশন আর কি থাকে? ওয়াই ডিরেকশন থাকে, কারণ আমি অলরেডি চুজ করে নিয়েছি। এখন তুমি বলতে পারো যে এক্স আমি এই ডিরেকশন না নিয়ে এই ডিরেকশন নেবো। আরে বাবা, যে ডিরেকশনে খুঁজি তুমি সেই ডিরেকশনে নাও, বাট সেই ডিরেকশনটা হলো তোমার এক্স ডিরেকশন।
ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, বুঝছি। আচ্ছা, এইবার কথা হলো যে এইখানে দেখো আমরা সেই জিনিসটাকে এখানে বোঝানোর চেষ্টা করেছি একটা ফিগার দিয়ে। যদি আমার এই যে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, এটাকে যদি আমরা এক্স ডিরেকশন বলি আর এটাকে যদি আমরা জেড ডিরেকশন বলি, তাহলে এই যে আমার ইলেকট্রিক ফিল্ডের প্রপাগেশন কোন দিকে? এক্স ডিরেকশনে, তাই না? সরি, ভাইব্রেশনটা হলো এক্স ডিরেকশনে আর প্রপাগেশনটা কোন দিকে? জেড ডিরেকশনে। তাহলে এই যে ইলেকট্রিক ফিল্ড, এটা হলো আমার ভাইব্রেশন করছে আর এই জেড ডিরেকশনে আমার প্রপাগেট করছে। দেন হোয়াট অ্যাবাউট ম্যাগনেটিক ফিল্ড? তাহলে ম্যাগনেটিক ফিল্ডের সুযোগ আছে অনলি ওয়াই ডিরেকশনে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড আমার ওই যে ওয়াই ডিরেকশনে ভাইব্রেট করছে আর প্রপাগেট করছে জেড ডিরেকশনে। তাহলে এখন এইটা হলো আমাদের পোলারাইজড লাইট। তো ইন জেনারেল আমাদের জন্য সুবিধা হয় ইলেকট্রিক ফিল্ডটা বোঝা। সেই জন্য আমরা এই যখনই বলি পোলারাইজ লাইট, তখন আমরা মিন করি যে এই যে বলি না যে একটা সিঙ্গেল প্লেনে কনফাইন করতে হবে। আসলে তো তুমি সিঙ্গেল প্লেনে কনফাইন করতে পারো না, কারণ হলো কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভই তো 3 ডাইমেনশনাল। কাজে তুমি তো সিঙ্গেল প্লেনে নিয়ে আসতে পারো না। তুমি সিঙ্গেল প্লেনে কি আনতে পারো? সিঙ্গেল প্লেনে ইলেকট্রিক ফিল্ড অথবা ম্যাগনেটিক ফিল্ডের ভাইব্রেশনকে নিয়ে আসতে পারো। তাহলে আমরা যদি এই ইলেকট্রিক ফিল্ডের ভাইব্রেশনটাকে কোনো একটা পার্টিকুলার ডিরেকশনে কনফাইন করতে পারি, তাহলে সেইটাকে বলি আমরা কি? প্লেন পোলারাইজ লাইট। আমরা সাধারণত ম্যাগনেটিক ফিল্ড নিয়ে কথা বলি না, কারণ হলো ইলেকট্রিক ফিল্ডের তুলনায় ম্যাগনেটিক ফিল্ডের মানে ভ্যালুটা, মানে অর্ডারটা যদি তুমি কনসিডার করো, তাহলে সেটা খুব কম হয়। আর আমাদের এই ইলেকট্রিক ফিল্ডটা বুঝতে সুবিধা হয়, সেজন্য আমরা ইন জেনারেলি বলি যে আমার এই ইলেকট্রিক ফিল্ডের ভাইব্রেশনটা যদি আমরা একটা ফিল্ডে কনফাইন করতে পারি, তাহলে সেইটাকে বলতে পারি আমরা কি? সেইটাকে বলতে পারি আমরা প্লেন পোলারাইজ লাইট। বুঝতে পেরেছো এবার? তো এখানে দেখো আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। সেটা হলো যে এই যে আমার যে ধরো ইলেকট্রিক ফিল্ড, উই আর টকিং অনলি ইলেকট্রিক ফিল্ড। তো যদি নাকি আমার এই যে কতগুলো কালার দেখছো না, তো মনে করো আনপোলারাইজ লাইট মানে কি? এই আনপোলারাইজ লাইট মানে হলো এই যে মিক্সড অফ কালার, সে ধরো কালার দিয়ে বোঝায়, মিক্সড অফ কালার। তো এই বিভিন্ন ডিরেকশনে তারা ভাইব্রেট করছে। তার মানে ইলেকট্রিক ফিল্ডের ভাইব্রেশন এই যে নানান ডিরেকশনে তাদের ভাইব্রেশন আছে। তো আমরা এখানে এমন একটা ডিভাইস এখানে প্লেস করেছি, যার মধ্যে দিয়ে আলো যাওয়ার ফলে অনলি একটা ডিরেকশনের ভাইব্রেশনকেই আমি দেখতে পাবো। অনলি একটা ডিরেকশনে ভাইব্রেশনকে দেখতে পাবো। সেই ডিরেকশনটা কি? ইলেকট্রিক ফিল্ডের ভাইব্রেশন। এবং সেইটাকে বলবো আমরা, এটাকে কি বলবো? লিনিয়ারলি পোলারাইজ লাইট বা প্লেন পোলারাইজ লাইট আমরা বলবো, বিকজ একটা প্লেনে কনফাইন করছে। ঠিক এখানেও আমরা সেই জিনিসটাই দেখানোর চেষ্টা করেছি যে এ লার্জ নাম্বার অফ কি লাইট ওয়েভ ভাইব্রেট করছে ইন ডিফারেন্ট ডিরেকশন, সেটাকে আমরা কনফাইন করেছি টু এ সিঙ্গেল প্লেন। যদি তোমরা এটাকে এক্স ডিরেকশন বলো ফর ইনস্ট্যান্স, তাহলে এইটাকে আমরা ওয়াই ডিরেকশন বলতে পারি। তার মানে হোয়াট এভার মে বি দি ডিরেকশন, যেমন এইখানে আমরা বলছি হরিজন্টালি পোলারাইজ লাইট। তো তোমার হরিজন্টাল আর আমার হরিজন্টাল ইট মে নট বি দি সেম। আমি কিভাবে দেখছি তার উপরে ডিপেন্ড করে আমার হরিজন্টাল, আর তুমি কিভাবে দেখছো তার উপরে ডিপেন্ড করে তোমার হরিজন্টাল। তো একইভাবে এইখানে বোঝানো হয়েছে যে এটা যদি আমরা ভার্টিক্যালি পোলারাইজ বলি, তাহলে এটা আমাদের প্লেন পোলারাইজ লাইট। তো অলরেডি তোমরা দেখেছো যে এই যে প্রপাগেশন কনস্ট্যান্ট কে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি? কে ইকুয়াল টু ওমেগা বাই ভি দিয়ে বলতে পারি, যেখানে ভি হলো কি? ভি হলো স্পিড অফ দ্যাট ওয়েভ। তো ইন দ্যাট কেস তোমরা জানো যে সেটা হলো স্কয়ার রুট অফ অ্যাপসিলন মিউ, যেখানে অ্যাপসিলন হলো কি? পারমিটিভিটি কনস্ট্যান্ট আর মিউ কি? পারমিয়াবিলিটি কনস্ট্যান্ট। তাহলে এইখান থেকে তোমরা কে এর ভ্যালু পেতে পারো, বা তোমরা যদি তার মানে কি ইনভার্স অফ দিস হলো ভ্যালোসিটি অফ দি ওয়েভ। তার মানে এখান থেকে তোমরা এই ভ্যালোসিটি নিরূপণ করতে পারো ভি ইকুয়াল টু 1 স্কয়ার রুট অফ অ্যাপসিলন মিউ। আমি একটু এখানে যাই, বলে আসি, তারপরে আবার ফিরে আসবো। সেটা হলো যে যেই কারণে আমরা বলছিলাম যে লাইটের ভ্যালোসিটি যদি আমরা বলি, তোমরা জানো যে সেটা এনওয়ার্মাস, তাই না? কত? ফ্রি স্পেসে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, রাইট?
তো সেই জন্য এই যে বি নট, আমরা যদি এই যে ম্যাগনেটিক ফিল্ডের কথা বলি, সেই ম্যাগনেটিক ফিল্ড হলো ইলেকট্রিক ফিল্ডের তুলনায় কত 1/v, তাই না? তার মানে এটা খুব ছোট দেখায়। এই জন্য আমাদের কাছে কনভেনিয়েন্ট ওয়ে হলো টু আন্ডারস্ট্যান্ড যে ইলেকট্রিক ফিল্ডটাকে কনসিডার করা। এবং তাই আমরা করি যে আমরা এই ইলেকট্রিক ফিল্ডের ভাইব্রেশন যদি কোনো একটা পার্টিকুলার ডিরেকশনে আমরা কনফাইন করতে পারি, তাহলে সেটাকে বলি আমরা প্লেন পোলারাইজ লাইট। তো আমরা এই প্লেন পোলারাইজ লাইট কিভাবে পেতে পারি? সে ধরো আমাদের যদি এইখানে একটা সোর্স থাকে যেটা নাকি আমাদের আনপোলারাইজ লাইট দিবে, তো ইন জেনারেল যে লাইট সোর্স থেকে যে আলো আসে সেটা আনপোলারাইজডই হয়। তো আমরা এখানে একটা টরমেলাইন ক্রিস্টাল প্লেস করেছি। তোমরা ইচ্ছা করলে কেউ কেউ পোলারাইডে ব্যবহার করে। পোলারাইড একটা প্লাস্টিক লাইট ম্যাটেরিয়াল যেটা নাকি যেটার মধ্যে দিয়ে আলো পাস করলে এটা লাইটটাকে পোলারাইজ লাইটে রূপান্তর করে। তো একই কাজ টরমেলাইন ক্রিস্টালও করে। যদি নাকি আমরা এই টরমেলাইন ক্রিস্টালকে এর প্যারালালি, তার এক্সিসের প্যারালালি কাট করি, তাহলে তার মধ্যে দিয়ে আলো পাস করলে লাইট পোলারাইজড হয়। তো এখন কথা হলো যে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের একটা লাইট সোর্স আছে, এখানে আমরা একটা টরমেলাইন ক্রিস্টাল প্লেস করেছি এবং এখানে আমরা আরেকটা টরমেলাইন ক্রিস্টাল প্লেস করেছি। এখন দেখো যদি আমরা এখানে এই যে আমরা সোর্স রাখি এবং এইখান থেকে যদি আমরা দেখি, তাহলে আমরা যদি এই টরমেলাইন ক্রিস্টাল দুটোকে একই সাথে একটা শাফটের সাথে রেখে যদি আমরা ঘুরাই, তাহলে দেখবো এখানে আলোর কোনো পরিবর্তন আমরা দেখতে পাবো না। কিন্তু যদি এই এ ক্রিস্টালটাকে আমরা ফিক্স রাখি এবং বি ক্রিস্টালটাকে আমরা রোটেট করি, বি ক্রিস্টালটাকে যদি আমরা রোটেট করি, তাহলে কি দেখব? তাহলে দেখতে পাবো আমাদের এই যে আলোটা ধীরে ধীরে ডিম হয়ে যাবে এবং যখন নাকি এইটার সাথে এটা ক্রস হয়ে যাবে, এই দুটো ক্রিস্টাল, টরমেলাইন ক্রিস্টাল যখন একটা আর একটা পারপেন্ডিকুলার থাকবে, তখন দেখবো নো লাইট কামিং আউট অফ দি সেকেন্ড ক্রিস্টাল। তার মানে কি আমরা তো এই একই কাজ এর আগে করেছিলাম, তোমাদের মনে আছে? কখন? যখন নাকি আমরা এই যে ট্রান্সভার্স ওয়েভ বোঝার জন্য এই যে এখানে এই যে কার্ডবোর্ড দিয়ে আমরা দেখেছি যে আমাদের এই যে ওয়েভটা এইটা দিয়ে পাস করছে না যখন এইটার সাথে এটা পারপেন্ডিকুলার থাকছে, এবং যখন আমরা সার্কুলার ওয়েভ আমরা জেনারেট করছি তখন আমরা দেখছি এটার মধ্যে দিয়ে পাস করছে না যখন এটা এটার সাথে পারপেন্ডিকুলার থাকছে। তো সেই একই কাজটা আমরা এখানে আবারও করছি এবং তোমরা দেখছো যে একই ঘটনা ঘটছে, যে যখন আমাদের এইটার সাথে এটা পারপেন্ডিকুলার হচ্ছে তখন এই লাইটটা এটার মধ্যে দিয়ে পাস করছে না। হোয়াট ডাজ ইট মিন? এটার মানে হলো যে লাইট ইজ এ ট্রান্সভার্স ওয়েভ। এবং এটাও আমরা বুঝলাম যে তার মানে কি এই এর মানে হলো যে এইখান থেকে যে আলোটা আসছে এটার মধ্যে দিয়ে এই আলোটা যখন এইটার মধ্যে দিয়ে পাস করছে তখন এইটা হবে আমাদের পোলারাইজড ওয়েভ। অ্যাজ পার আমরা আগে যে কাজগুলো করেছি অ্যানালগাস এক্সপেরিমেন্ট থেকে, উই আর গোয়িং টু গেট দি সেম থিং। তো আমরা এইখানে যে জিনিসটা বলার চেষ্টা করছি সেটা হলো যে এইটা যদি আমাদের আনপোলারাইজড লাইট হয়, তাহলে তোমরা জানো যে আমাদের এই যে ইলেকট্রিক ফিল্ডে যে ভাইব্রেশন সেটা কি হচ্ছে, সব ডিরেকশনে এটা ভাইব্রেট করছে, সব ডিরেকশনে এটা ভাইব্রেট করছে। তো এই যে সব ডিরেকশনে এটা ভাইব্রেট করছে, এই সব ডিরেকশনের ভাইব্রেশনটাকে যদি আমরা একটা প্লেনে কনফাইন করতে পারি, একটা ডিরেকশনে কনফাইন করতে পারি, তাহলে আমরা সেটাকে কি পোলারাইজ লাইট আমরা কনভার্ট করতে পারবো, তাই না? তো সে ধরো আমরা এখানে তিনটা ফিগার এখানে দেখানোর চেষ্টা করেছি। তো এই তিনটা ফিগারের মধ্যে দেখো যে এই যে প্রথম ফিগারে আমরা দেখানোর চেষ্টা করেছি, সে ধরো তোমরা জানো যে লাইট ওয়েভ কি ট্রান্সভার্স ওয়েভ। তো লাইট ওয়েভ যদি ট্রান্সভার্স ওয়েভ হয়, তোমরা জানো যে এই ট্রান্সভার্স ওয়েভকে আমরা দুটো পারপেন্ডিকুলার ডিরেকশনে আমরা রিজলভ করতে পারি। তো যদি আমরা এই দুটো পারপেন্ডিকুলার ডিরেকশন আমরা চুজ করি, একটা হলো যে আমার এই প্লেন, সে ধরো আমার এখানে একটা এই যে কাগজ, আমরা একটা প্লেন কনসিডার করি, একটা হলো যে এই প্লেন বরাবর, আর একটা যদি এই প্লেনের পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর যদি আমরা আরেকটা প্লেন কনসিডার করি, তাহলে দেখো আমরা এইখানে এই অ্যারোহেড দিয়ে আমরা এই বোর্ডের বা স্ক্রিনের প্যারালাল একটা ডিরেকশন আমরা কনসিডার করেছি। আরেকটা কি করেছি, এই ডিরেকশনে তার মানে এই যে স্ক্রিনের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে আমরা আরেকটা প্লেন কনসিডার করছি, যেখানে তোমরা দেখো যে এখানে আমরা এই যে ডট দিয়ে রিপ্রেজেন্ট করেছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা দুটো কম্পোনেন্টে রিজলভ করেছি, একটা হলো অ্যারোহেড দিয়ে আর একটা হলো আমাদের কি ডট দিয়ে। তো বাই সাম মিনস আমরা যদি এই যে ডট গুলোকে
কি সরিয়ে ফেলতে পারি, তাহলে কি থাকে, শুধু অ্যারোহেড গুলো থাকে। তার মানে তখন লাইটের ভাইব্রেশন বা ইলেকট্রিক ফিল্ডের ভাইব্রেশন শুধুমাত্র এই অ্যারোহেডের ডিরেকশনেই কনফাইন করে। তাহলে সেক্ষেত্রে এটা হবে আমাদের কি পোলারাইজ লাইট। আবার যদি নাকি আমরা অ্যারোহেড গুলোকে কোনোভাবে সরিয়ে নিতে পারি এবং শুধুমাত্র ডট গুলো থাকে, তার মানে কি এই বোর্ডের বা আমার স্ক্রিনের পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবরই শুধুমাত্র এই ভাইব্রেশনটা এক্সিস্ট করছে ইলেকট্রিক ফিল্ডের, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এই যে 3 নম্বর হলো আমাদের পোলারাইজ লাইট। কারো কোনো কোশ্চেন আছে আপ টু দিস? না স্যার, বুঝছি স্যার। আচ্ছা, তাহলে আমরা এই দুটো ডেফিনেশন দিয়ে আজকে ক্লাস শেষ করব। সেটা হলো যে তোমরা অলরেডি ইউ গট টু লার্ন যে হোয়াট ইজ ইউর পোলারাইজেশন অফ লাইট। তো পোলারাইজেশন অফ লাইট কাকে বলে তোমরা দেখলা যে যদি নাকি লাইটের ভাইব্রেশন বা এই যে ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভ, সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ভাইব্রেশন বা ইলেকট্রিক ফিল্ডের ইন পার্টিকুলার এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে ইলেকট্রিক ফিল্ডের ভাইব্রেশন যদি একটা প্লেনে কনফাইন থাকে, তাহলে সেটাকে আমরা বলি কি প্লেন পোলারাইজড লাইট। কি বলি আমরা, ইলেকট্রিক ফিল্ডের ভাইব্রেশন যদি একটা প্লেনে কনফাইন থাকে তাহলে সেটাকে বলি আমরা পোলারাইজড লাইট স্যার। প্লেন পোলারাইজড লাইট। তো দেখো যে যদি আমরা এখানে আমাদের একটা আনপোলারাইজ লাইট আছে এবং আমরা বললাম যে যদি নাকি আমরা একটা টার্মালাইন ক্রিস্টাল প্লেস করি ইন দি পাথ অফ লাইট, তাহলে যখন নাকি এই টার্মালাইন ক্রিস্টালের মধ্যে দিয়ে লাইট পাস করবে, তারপরে যেই আলোটা বেরিয়ে আসবে সেটা হবে আমাদের প্লেন পোলারাইজ লাইট। তার মানে তার ভাইব্রেশন এই যে আমাদের টার্মিনাল ক্রিস্টাল আছে তার এক্সিসের প্যারালালি ভাইব্রেট করবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে ইলেকট্রিক ফিল্ডের ভাইব্রেশন এই ডিরেকশনে কনফাইন্ড আছে। তো এই যেই ডিরেকশনে ভাইব্রেশনটা থাকে সেই ডিরেকশনটা কনফাইন করে যেই প্লেনে, সেই প্লেনটাকে বলি আমরা প্লেন অফ ভাইব্রেশন। আর তার পারপেন্ডিকুলার ডিরেকশনে যে প্লেন থাকে, তার পারপেন্ডিকুলার ডিরেকশনে যে প্লেন থাকে সেইটাকে বলি কি আমরা, সেইটাকে বলি আমরা প্লেন অফ পোলারাইজেশন। তাহলে প্লেন অফ ভাইব্রেশন কি কি প্লেন অফ ভাইব্রেশন হলো সেই প্লেন যেই প্লেনে হলো এই ইলেকট্রিক ফিল্ডের ভাইব্রেশনটা কন্টেইন করে, সেটাকে বলি আমরা প্লেন অফ ভাইব্রেশন। আর তার পারপেন্ডিকুলার ডিরেকশনে, যেই ডিরেকশনে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকে না, যদিও তোমরা বলতে পারো স্যার ম্যাগনেটিক ফিল্ড তো থাকে, আই এম নট টকিং অ্যাবাউট ম্যাগনেটিক ফিল্ড, তাহলে সেই ডিরেকশনটাকে বলি আমরা প্লেন অফ পোলারাইজেশন। আর তো তোমরা জানোই যে এই দুটোর পারপেন্ডিকুলার ডিরেকশনে এটার প্রপাগেশন হবে, তাহলে নিডলেস টু টক অ্যাবাউট দ্যাট। তো আজকে আমরা এই যে রিজলভিং পাওয়ার পড়লাম কিসের, ডিফ্রাকশন গ্রেটিং এর, তাই না? আর এই পোলারাইজেশন অফ লাইট আমরা শুরু করলাম, তোমরা অলরেডি গট টু লার্ন সামথিং। তো আমার একটুখানি কোশ্চেন আছে যে তোমরা অনেকখানি এই ডিফ্রাকশন পড়েছো, তারপর ইন্টারফারেন্স পড়েছো, এগুলো তো তোমার পড়া হয়ে গেছে, শেখা হয়ে গেছে, তাই না? এখন আমাকে একটু বলো তো যে হোয়াট ইজ ইন্টারফারেন্স এন্ড হোয়াট ইজ ডিফ্রাকশন? What's the difference between these two? আচ্ছা, আমার মনে হয় যে কি বলবো, সেই ইন্টারফারেন্স তো হচ্ছে যে দুইটা স্লিটের মধ্যে দিয়ে যে আলো গেলে স্যার যে ফ্রিঞ্জ গুলো সৃষ্টি হয়, ওগুলোই মানে যে ঘটনাটা হয়। স্যার ডিফ্রাকশন তো একটা স্লিটের মধ্যে দিয়ে যে স্যার যে ঘটনাটা ঘটে স্যার। তারপরে যে আমরা ডাবল স্লিট, মাল্টিপল স্লিট নিয়ে কথা বললাম, ডিফ্রাকশন গ্রেটিং নিয়ে কথা বললাম, ওগুলো স্যার ওগুলোর পার্সপেক্টিভে তো বর্ণনা করে। আমার মনে হয় যে এইটা তোমরা একটু হোমওয়ার্ক করো, আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করার দরকার আছে। ডিফ্রাকশন হচ্ছে স্যার পোলার, হ্যাঁ বলো। ডিফ্রাকশন হচ্ছে স্যার পোলার একটা মানে একটা সেম ওয়েভ ফ্রন্ট থেকে পোলারাইজেশন হবে। না না, উই আর নট টকিং অ্যাবাউট পোলারাইজেশন অ্যাজ ইয়েট। আমি জাস্ট তোমাদেরকে এই ডিফ্রাকশন আর ইন্টারফারেন্সের মধ্যে সীমাবদ্ধ থাকতে বলছি, দেন উইল টক অ্যাবাউট পোলারাইজেশন। আমরা তো আজকে পোলারাইজেশন শুরু করলাম কেবল। আমার মনে হয় এখানে তোমাদের একটু এখনো আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয়নি। বেটার তোমরা একটু হোমওয়ার্ক করো এন্ড দেন আমরা এটা নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করব।
তোমরা যে যেখানে থাকো নিরাপদে থাকো এবং সাবধানে চলাচল করো, এই শুভকামনায় সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি।